সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন মুক্তিযোদ্ধা। দুজনকে আপনারা চেনেন, তবে বেশি চেনেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। আমাদের আজকের অতিথি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, কৃষক শ্রমিক জনতা লীগের প্রেসিডেন্ট। কাদের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা। ইশতিয়াক আজিজ উলফাত, আরেকজন মুক্তিযোদ্ধা, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। উলফাত ভাই, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে স্বাগত। আজকে 16 ডিসেম্বরের এই বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে এবং বাংলাদেশের সব শ্রোতাদের এবং সারা দেশবাসীকে। ধন্যবাদ। কাদের ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের অনেক প্রত্যাশা ছিল, প্রাপ্তি কম হয়েছে এটাও আমি বলবো না, অনেক প্রাপ্তি আমাদের। তারপরেও কোথায় যেন একটা গোলমাল, কোথায় যেন একটা ফারাক প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে। আপনি রাজনীতিও করেন, কাছের থেকে আওয়ামী লীগের রাজনীতিও করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগ তো অনেকদিন যাবতীয় করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঝড়প জানেন, নিজে লড়াই করেছেন দেশে থেকে। আপনি কীভাবে দেখছেন আজকের বাংলাদেশ বা এই অবস্থায় আর কি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি? আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশনে আমি বহুদিন পরে এসেছি এবং 16ই ডিসেম্বর বাঙালি জাতির জন্যে একটি কাঙ্ক্ষিত দিন। 16ই ডিসেম্বর 71 বাঙালি জাতি যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে, পৃথিবীর ইতিহাসে এরকম বিজয়ের নজির খুবই কম, এবং সেটা শুধু সম্ভব হয়েছিল সমস্ত জাতি এক হওয়ার কারণে, ঐক্যবদ্ধ হওয়ার কারণে। দল ছিল অনেক, কিন্তু দলাদলি ছিল না কিছুই, হলাহলি ছিল না। আজকে দলাদলি হলাহলি হচ্ছে সব থেকে প্রাধান্য পেয়েছে। আমরা যদি স্বাধীন হতে না পারতাম, আজকে এই যে চাকচিক্য, এর কিছুই হতো না। আপনাকে আমি ভালোবাসি, আপনার মনে আছে কিনা, এই অনুষ্ঠানেই আপনি একটা খবর দিয়েছিলেন যেটা আমার হৃদয়ে স্পর্শ করে গিয়েছিল। সেটা হলো আমাদের একজন নেতা, তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার নাম জননেতা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান চালানোর সময় আপনি আমাকে বলেছিলেন আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের যথাযথ মর্যাদা নিয়ে আমরা যেতে পারবো কিনা, প্রশ্নটা এখানেই। আমি যেভাবে বড় হয়েছি, আমি যেভাবে দেখেছি, তাতে আমি মনে করি শত্রুরও যে মর্যাদা থাকে সেটা রক্ষা করতে হয়। আমরা শত্রুর মর্যাদা তো রক্ষা করা দূরের কথা, আমরা বন্ধুর মর্যাদা অনেক ক্ষেত্রে আমরা রক্ষা করতে চাই না। বলাটা প্রাসঙ্গিক হবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আজকে সকাল 6টায় যখন আমি স্মৃতিসৌধে গিয়েছিলাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায়, রিক্সায়, সাইকেলে, মোটরে যে রক্ত দিয়ে আমরা জাতীয় পতাকা অর্জন করেছি, একটা পতাকাও দেখিনি। আপনি এখনো বেরিয়ে লক্ষ্য করবেন, কেন যেন আকাল পড়েছে। আমি পাকিস্তানের সময় আমার জন্ম, ব্রিটিশের আমলে আমার জন্ম, 1-2 মাস পেয়েছিলাম ব্রিটিশের শাসন, পাকিস্তানের পুরোটাই পেয়েছি। 68 আগ পর্যন্ত বড় আনন্দ নিয়ে পাকিস্তানের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস 14ই আগস্ট পালন করেছি। কাগজের পতাকা শোলার মধ্যে আঠাতে লাগিয়ে, মোমবাতি জ্বালিয়ে পালন করতাম। মনে হয় 68-র পরে আর আমাদের সে উৎসাহ হারিয়ে যায়। 67 সাল পর্যন্ত করেছি, তারও আগে করেছি। আমাদের দেশের এই যে আকর্ষণ, স্বাধীনতার যে আকর্ষণটা, সেটা কেন যেন ধীরে ধীরে অনেকটা ম্লান হয়ে যেতে শুরু করেছে। এটা আমাদের জন্য ভালো না।
এবং আমরা সত্যকে বলতে সাহস পাই না। আমরা মুক্ত কণ্ঠে অনেক কথাই স্বীকার করি না। এটা আমাদের দুর্বলতা। আজকে আপনার এখানে এসেছি, আপনাকে ভালোবাসি, সেই জন্যে আমি একটা অন্য ধরনের পাগল মানুষ। আমার একটা বড় ভাই আছে, ওর নাম হলো লতিফ সিদ্দিকী, ওনার নাম। উনি যখন আইবুড়িতে আন্দোলন করতেন, বক্তৃতা করতেন, তখন মানুষের ভিড়ের মধ্যে আমি লুকিয়ে থাকতাম। আমার পা কাঁপত, আমার নাক ঘামতো, কান ঘামতো। মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত যে উনি আর আমি একই মায়ের সন্তান, মায়ের পেট থেকে বেরিয়েছি, একই বাবার ঔরসজাত, তার অত সাহস, আমার কিছুই নাই কেন? তাকে দেখেই রাজনীতিতে এসেছিলাম। রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে পেয়ে দেশ এবং মাটিকে চিনতে পেরেছিলাম। যে যত কথাই বলুক, দেশকে সবাই চিনতে পারে না, মাটি সবার কাছে মায়ের মতো হয় না। কিন্তু আমি যখন মাটিতে হাত দিই, এখনও আমার মনে হয় আমি আমার মাকে স্পর্শ করেছি। সেই জন্যে যা চেয়েছিলাম তা হয়তো পাই নাই, কিন্তু দেশটা পাকিস্তানের গোলামি হাত থেকে মুক্ত হয়েছি, এটাও কম কথা না। অনেক ধন্যবাদ আপনাকে। ইশতিয়াক আজিজুল ফাত, আপনার কাছে প্রশ্নটা আমি করতে চাই, যেটা কাদের ভাই বললেন, ৭১ সনের যে ঐক্য ছিল, দলাদলি ছিল না, ছোট দল বড় দল কিছুই ছিল না, সেই ঐক্যটা বিনষ্ট হলো যেভাবে, এটা ধারাবাহিকতা কিন্তু আমরা এখনও ওইভাবেই আছি। এটা থেকে আমরা কেন এমন হলো, আর এটা থেকে বের হওয়ার পথ কি? মতি ভাই, আপনার এই ফ্রন্টলাইন এটা খুবই পপুলার একটা শো। আপনি যখন আজকে আসতে বলেছেন আমাকে, তো আই ফেল্ট ভেরি প্রাউড। আমি যখন আবার জানলাম যে এখানে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব থাকবেন, তখন আমি একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম যে এত বড় ব্যক্তিত্ব আপনারা দুজনই, এর মধ্যে আমি কি বলবো না। তবে আমাদেরও বয়স হয়েছে এর মধ্যে দিয়ে, আমরাও দেখেছি অনেক কিছু। আমরা যখন যুদ্ধে ছিলাম, 17-18 বছর বয়স, যখন আমাদেরকে ব্রিফিং দেওয়া হতো, তখন আমাদেরকে বলা হতো যে তোমরা কি পদ্ধতিতে যুদ্ধ করবে, হিট অ্যান্ড রান, আমরা গেরিলা হব, আর বিশেষ করে আমরা কয়েকজন, আমরা আরবান গেরিলা, ঢাকা শহরের মধ্যে আমরা যুদ্ধ করবো। আমাদের যুদ্ধটা একটু ডিফারেন্ট ছিল কাদের সিদ্দিকী সাহেবের সাথে। তো যখন আমাদেরকে ব্রিফিং দিত, তখন সব কথা শেষে বলতো যে আমরা যুদ্ধ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে। ওনাকে আমরা মুক্ত চাই, ওনাকে আমরা ফেরত চাই, আমরা আমাদের দেশ স্বাধীন চাই। যেরকম অর্ডার সেরকম কথা, আমরা এইভাবে যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো। আমরা কয়েক হাজার শহীদ হলো আমাদের মধ্যে থেকে, অনেক বীরাঙ্গনা হলো, বন্ধু বান্ধব, আমার আপন ভাই সব শহীদ হলো। তো 10 তারিখে শেখ মুজিবুর রহমান ফেরত আসলেন। আমরা খুব খুশি হয়ে আমরা তাকে, ইংরেজিতে বলে, উই হ্যান্ডেড হিম দ্য কান্ট্রি অন এ গোল্ডেন প্ল্যাটার ফর হিম টু সেটেল এভরিথিং অ্যান্ড রুল আস, টু টেক আস টু আ ডিফারেন্ট ডিমেনশন। অন্য এক জায়গায় নিয়ে যাবেন আমাদেরকে। খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নভঙ্গ হলো। 3 বছর, 72 to 75, এমন সব জিনিস ঘটে গেল যে আমাদের এই মুক্তিযুদ্ধটা, যে আমরা একটা গণতান্ত্রিক, একটা শোষণমুক্ত, একটা মর্যাদাশীল দেশ হিসেবে আমরা পৃথিবীতে দাঁড়াবো, সেটা তো গেলই। এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এক ঘরে করা হলো। উনি 10 তারিখে আসলেন এবং উনি 14 তারিখে বঙ্গবীর কাদের সিদ্দিকের ওখানে গেলেন আর্ম সারেন্ডার করানোর জন্য। যে প্লেনে উনি দিল্লির থেকে ঢাকায় এসেছিলেন, সেই প্লেনে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সামাদ সাহেব ফরেন মিনিস্টার, ডক্টর কামাল হোসেন আর ওনার ওয়াইফ,
এবং আমার চাচা প্রখ্যাত সাংবাদিক আতাউর সামাদ সাহেব। তোমার কাছ থেকে শোনা যে ওই সিলেটের এমপি সাহেব, ফরেন মিনিস্টার সাহেব সামাদ সাহেব, ওনাকে বলছেন যে দেশটা তখন স্বাধীন হয়েছে, এখন আপনার কাজ হচ্ছে, আপনিই নেতা, আপনি সব কিছু করবেন, কিছু বামপন্থীদের কাছে এবং কিছু সন্ত্রাসীদের কাছে অস্ত্র চলে গেছে, সেই সব অস্ত্র আপনার রিকভার করতে হবে, আর এটা আপনিই পারবেন। তো উনি 10 তারিখে আসলে 14 তারিখে আমার মনে হয় 1,20,000 স্মল আর্মস, মিডিয়াম আর্মস, হেভি আর্মস উনি টাঙ্গাইলে রিকভার করলেন। এবং আমাদেরকে বলা হলো যে তোমরা তোমাদের কাছে যেই আর্মস সব সারেন্ডার করো। স্টেডিয়ামে, স্কুলে, ইউনিভার্সিটিতে, জায়গায় জায়গায় সব সারেন্ডার করা হলো। অথচ যেই অস্ত্রটা নিয়ে আমরা 9 মাস যুদ্ধ করেছিলাম, আমাদের আইডেন্টিটির একটা পার্ট ছিল ওই অস্ত্রটা, সেটা হঠাৎ করে আমরা দিতে হলো আমাদেরকে। আমরা ইনসিকিওর হয়ে গেলাম, আমরা আমাদের অস্তিত্ব নিয়ে আমরা চিন্তা ভাবনা করা শুরু করলাম। আমি আমার অস্ত্র সারেন্ডার করিনি, কিন্তু আমার কাছে অনেক অস্ত্র ছিল, আমি সারেন্ডার করিনি। এনিওয়ে, তো তখন এরপরে নিশ্চয়ই করেছেন। পরে করেছি অন্যভাবে, সেটা দ্যাট ইজ অ্যানাদার স্টোরি ফর অ্যানাদার ডে। মেজর ডালিম আমার সব অস্ত্র রিকভার করেছে আমার মাধ্যমে। উনি খবর কাগজে তুলেছেন ওনার যে 2-2.5 মাস ওনারা ক্ষমতায় ছিলেন, রান করতে চেষ্টা করেছেন, ওই 6 মাস, ওই 2-3 মাস আমার অস্ত্র দিয়ে রিকভার করিয়েই উনি খবর কাগজগুলো তুলেছেন যে আর্মস রিকভার হচ্ছে। এনিওয়ে, আমরা ওই 71-এর অস্ত্র রিকভারির কথা ছিলাম। আমাদের অস্ত্র নিয়ে গেল, কিন্তু একটা চিরকুটও আমাদেরকে দিল না। হ্যাঁ, যে এই আব্দুস সোবহান একটা স্টেনগান দিয়েছে, ওই গফুর আলী একটা এলএমজি দিয়েছে, অমুক একটা দিয়েছে, দিয়ে তার সইটা রেখে দিত। এবং পরবর্তীতে যখন ওই আমাদের সার্টিফিকেট দেওয়ার কথা উঠলো, তখন যে চিরকুটটা দিল সেটা সারেন্ডার করলেই আমি একটা মুক্তিযোদ্ধা, আমি কি দিয়েছিলাম, আমার নামে একটা সার্টিফিকেট হয়ে যেত। কিন্তু তা হলো না, মুক্তিযুদ্ধটাকেই সাইডলাইন করা হলো, ফেলে দেওয়া হলো। কারণ খুব বেশি একটা মুক্তিযোদ্ধা আমার চোখে পড়েনি 9 মাস আওয়ামী লীগের, যারা ফ্রন্ট ফাইট করেছে অস্ত্র হাতে নিয়ে, আমার সামনে না, বায় না, ডাইনে না, পিছনে না। তো এখন ওনারা এই মুক্তিযুদ্ধের কোনো প্ল্যানও ওনাদের ছিল না। বিকজ আমি একজন প্রত্যক্ষ ফাইটার, আমি একজন এই মার্চ মাস থেকে আমি ইনভলভ। আমার ধারে কিছু অস্ত্র ছিল, সেই অস্ত্র নিয়ে আমরা দৌড়ে গেলাম 25 রাত্রে, যখন দেখলাম আর্মি নেমে আসছে, দৌড়ে গেলাম ফয়জুল হক সাহেবের বাসায়, শেরে বাংলা একে ফয়জুল হক সাহেবের ছেলে, ওনার কাছে গেলাম অস্ত্রপাতি নিয়ে। তো উনি বললেন গাদা বন্দুক নিয়ে, স্ট্যান্ড গিয়ে নিয়ে, .22 নিয়ে আর রিভলভার নিয়ে যে একটা আর্মির সাথে ফাইট করা যায় না, সেটা তো আমরা তখন বুঝি নাই। যুদ্ধ কি তখনই বুঝি নাই আমরা, পরে বুঝলাম যে যুদ্ধটা কি, একটা ওয়েল ফোর্টিফাইড, একটা ট্রেন্ড, একটা ওয়েস্টার্ন দিয়ে ট্রেন একটা আর্মির সাথে ফাইট করে যে কি, সেটা পরে শিখলাম আমরা। এনিওয়ে, উনি বললেন, আমাদেরকে দেখে বললেন, এগুলি কেন এনেছো, সব সরিয়ে ফেলো, সব করো। আমি বললাম কেন, ইকবাল হলে তো ট্রেনিং দেওয়া হলো, ক্রলিং করানো হলো, বার্বড ওয়্যার ক্রস করানো হলো, তো আমরা তো রেডি, আমরা যুদ্ধ করবো। আমরা বলে কি না, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন যে 27 তারিখে হরতাল ডেকেছেন উনি। পাকিস্তান আর্মি রোল করে গেল আমাদের মারার জন্য, নিরস্ত্র নিরপরাধ বাঙালিগুলিকে, হ্যাঁ, স্টেশনের মধ্যে ফকির শুয়েছিল তাদেরকেও মারলো, এই সদরঘাটে গিয়ে তাদেরকেও মারলো, ওই ইউনিভার্সিটি গিয়ে ছাত্রছাত্রীদের মারলো, যারে পেলো তাকে বললো। আমি যখন 25 তারিখ গেল, আমরা ফেরত চলে আসলাম নিরাশায়, অস্ত্রগুলো সরিয়ে ফেললাম, আর বললো যে শেখ মুজিবুর রহমান বলেছেন নো কনফ্রন্টেশন, ওনার আদেশ, সব ব্যারিকেড সরিয়ে ফেলো, নো কনফ্রন্টেশন। আমরা ফেরত চলে আসলাম। আমার বাড়ি ইত্তেফাক অফিসের একটা বাড়ি পড়ে, প্রতি বছরই কথাগুলো রিপিট করতে আমার ভালো লাগে না, একই জিনিস কতবার বলবো। তা আপনার সাথে সামনে বলছি দেখে আমি জানি দিস উইল মেবি মাই লাস্ট টাইম আই উইল সে দিস। তা আমরা বাসায় গেলাম, শুরু হলো। খাওয়ার পর আমরা সেই রাতটা পার করলাম এই সিঁড়ি কোঠায়, গোলাগুলি, ইত্তেফাক অফিস উড়িয়ে দিল, 1-150 লোক ওখান থেকে বের হয়ে আমাদের বাসার মধ্যে দিয়ে পিছন দিকে চলে গেল। তো আমি যখন বের হলাম, এই 27 তারিখ 2 ঘন্টার জন্য কারফিউ লিফট করেছিল, আমি 2 ঘন্টার মধ্যে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম, মা নিষেধ করছে তবু বের হয়ে গেলাম। তো যেতে যেতে একটা বাড়ির সামনে মাথার তলা দিয়ে একটা বাচ্চা মাথা দিয়েছে, সেই বাচ্চাটা
মরে ওখানে পড়ে আছে বলে একদম রক্তে ভরা। আমি বাচ্চাটাকে দেখে তখন আমার মনে হলো যে উপর দিয়ে ক্রস করতে পারেনি, এখন আমরা পাকিস্তান নাই, আমার বাংলাদেশ হয়ে গেছি। কিভাবে হব জানি না। হ্যাঁ, তখন দেশে ফিরে, এই ঘরে ফিরে তখন শুনলাম জিয়াউর রহমানের ঘোষণাটা যে উই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, উই রিভোল্ট, এই কথাটা। তখন আমরা যে মনের মধ্যে, রাগ মনের মধ্যে, এখনকার কথা যেগুলো বলে এই সাম্য, এই সামাজিক ন্যায় বিচার, এইসব কমপ্লিকেটেড কথা তখন আমরা বুঝতাম না। তখন আমরা যুদ্ধে যাওয়ার একটা ঠিকানা পেলাম, আমরা তখন যুদ্ধ করতে চলে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে। কাদের ভাই, যে জিনিসটা আমি দেখছি আপনি খুব চিন্তিত। আমরা আসলে সংকটের মধ্যে কোথায়, যার যা প্রাপ্য তা দেয়নি বলেই আজকে কিন্তু অনৈক্যটা তৈরি হয়েছে। আপনি কি এর সাথে একমত? তা তো শতভাগ একমত, শতভাগ। কিন্তু হলো না কেন? এই যে এখন উলফত তার বক্তব্যটা দিল, আমি খুব নিবিড়ভাবে শোনার চেষ্টা করেছি। উলফত আমার সঙ্গে অনেক দিন কাজ করেছে এবং সে যতক্ষণ কাজ করে খুব নিবেদিত মানুষ। আমি এই কদিন আগে যখন বলছে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, জুলাই অগাস্টের এই আন্দোলন, সফল আন্দোলনকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। কারণ আপনি যত জুলুম করবেন এর বহিঃপ্রকাশ একভাবে না একভাবে হবেই। এই আন্দোলন, বিএনপি একটি মস্ত বড় দল, তারা চেষ্টা করেছে। মানুষের অতটা বিএনপির প্রতি আস্থা অর্জন করতে পারে নাই, মানুষ যুক্ত হয় নাই। এখনো হাজার হাজার কর্মী আছে, তাদের নেতা কর্মী, কিন্তু রাস্তার মানুষ যুক্ত না হলে সফলতা অর্জন করা খুব কঠিন। জামাত একটা ক্যাডার ভিত্তিক দল, তাদেরকে শেখ হাসিনার সরকার নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। একটা সংগঠন যখন গড়ে ওঠে একটা মতাদর্শ নিয়ে, তখন সেটাকে নিশ্চিহ্ন করা খুব কঠিন। নাম একটা বন্ধ করবেন, আরেকটা হবে, বদল হবে, পারে নাই। এরকম অবস্থার মধ্য দিয়ে আমরা এতটা পথ এসেছি। আমি কখনো সারের লড়াই করি নাই, আমি সারের লড়াই করা পছন্দ করি না। কাউকে আমি সামনাসামনি আঘাত করাও পছন্দ করি না। আমি একটা ব্যক্তি যোদ্ধা, ওটা আমি গর্বও করতে পারি না। আমি অনেক কিছু করি নাই, যদি করতাম বা করতে পারতাম তাহলে এখন কেন পারি না? মুক্তিযুদ্ধের সময় যারা এসে পাশে দাঁড়িয়েছে, তাদেরকে যে কথা বলেছি, তারা তার চেয়ে অনেক বেশি কাজ করেছে, সেই জন্য পেরেছি। আজকে সেই ঈমান নাই, আমার নাই, সেইভাবে একটা পরিবেশ তৈরি হয় নাই। সেজন্য কাদের সিদ্দিকী কেন, কাদের সিদ্দিকীর বাবা, তার বাবাকে আপনি তৈরি করে এনে দেন, কিচ্ছু হবে না। এর জন্যে একটা পরিবেশের দরকার। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কয়েকটা বাচ্চা ছেলেরা করেছে, তারা ডাকছে, তাদের ডাকে মানুষের বিশ্বাস হয়েছে, তারা ঝাঁপিয়ে পড়ছে, তারা জয়লাভ করেছে। সেখানে রাজনৈতিক দলের ভূমিকা নাই তা কিন্তু না, আছে, কিন্তু ওদেরকে বিশ্বাস করে তারা এখানে এসছে। তারা যদি ভুল করে তাদেরও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। এইখানে আমি একটি কথা বলবো, উলফতের কাছ থেকে অনেক কথা শুনলাম, সামনে বসলে শোনা যায়। বাংলাদেশে এই যে ভূখণ্ড, এখানকার আলো বাতাস যা, তাতে যৌবনকালে সবাই প্রেম করে। আপনিও করেছেন কিনা জানি না, কিন্তু আপনি হয়তো করছেন। আমি প্রেম করি নাই, আমি একটা অভাগা সন্তান। তবে আপনার বিয়ের অনুষ্ঠানটা, এই খবরটা কিন্তু আমি কভার করেছি, সেটা আমি জানি, সেটা আমি জানি। আমি এটা আন্তরাষ্ট্রীয় বিয়ে ছিল। আমি প্রেম করি নাই। কোনো মেয়ে আমাকে ভালোবাসছে কিনা সেটা তার ব্যাপার, আমি জানি না। আমার প্রেম ওই যে লতিফ সিদ্দিকীর মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে, রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মধ্যে। শেখ মুজিবকে পেয়ে আমি দেশকে পেয়েছিলাম, আমি দেশকে ভালোবাসতে পেরেছি, এবং আমি সেই অর্থে বলতে পারি আমি একজন দেশপ্রেমিক।
এখন আমি 2 হাত দিয়ে যদি যে কোনো জায়গায় মাটিতে আমি হাত দেই, আমার কাছে মনে হয় আমি মায়ের গায়ে হাত দিয়েছি, স্পর্শ করেছি। তো সেই জন্য বলছি যে আমাকে প্রশ্ন করে আপনি অনেক কিছুই পাবেন না। আজকের স্মৃতিসৌধে কয়েকটা ক্যামেরা আমাকে জিজ্ঞেস করেছে আওয়ামী লীগ, বিএনপি, অমুক। আওয়ামী লীগ তো এখন মুখে আনতে চায় না। তা আমি তাদেরকে বলেছি, এই স্মৃতিসৌধে আমি আসি বাঙালি হিসাবে। এই স্মৃতিসৌধে আমি যখন আসি তখন আমি হচ্ছি বাংলাদেশের নাগরিক, সেই অর্থে বাংলাদেশি। এখানে আমার কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নেই, কিচ্ছুই নেই। আমি বাঙালি অথবা বাংলাদেশি। আমি এইখানে কোনো দলাদলি। কিন্তু আমাদের কেন যেন দুর্বলতা যে আমরা আমাদের দলীয় চিন্তার বাইরে আমরা উঠতেই পারি না। সমস্যা হয়ে যায়। আমাদের কিন্তু ওটা উচিত। এই দেশকে বাঁচাতে হলে, পৃথিবীর কাছে এই দেশকে একটা মহান দেশ হিসেবে তুলে ধরতে হলে আমাদের ছাড় দিতে হবে। আমরা যখন সরকারে যাব, রাষ্ট্র পরিচালনা করব, আমার পরম শত্রুরও সম্মান, জীবন, সম্পদ রক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের। সেটা আমাকে গ্যারান্টি দিতে হবে। আমার শত্রুপক্ষ বলে রাজনীতির অমিল আছে বা ব্যক্তিগত শত্রুতা আছে, তাকে আমি অসম্মান করব, তার জীবনে নিরাপত্তা থাকবে না, এটা হবে না। একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, তার দুটো চরিত্র হবে। একটা তার দলের হবে, যতক্ষণ দলে থাকবেন, কিন্তু যখনই তিনি সরকারে আসলেন তিনি সকলের সেবক, সকলের গোলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারাই সরকারে যায় তারাই মনে করে দেশের মালিক হয়েছে। পাবলিককে সম্মান করে না, লোককে সম্মান করে না, লোকের প্রতি তাকায় না। আমি শেখ হাসিনার সময় দেখছি, যখন উনি যেতেন পুলিশরা পিছন দিয়ে, রাস্তার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে থাকতো। এখনো দেখি, আজকেও গেলাম, দেখছি সব পুলিশ রাস্তার দিকে পিছন দিয়ে তাকিয়ে আছে। কেন রে বাবা? যে লোকটি যাচ্ছে, যার পাহারা দিচ্ছেন, তাকে কি একটু দেখতেও পারে না? রাস্তার পাবলিক হাঁটা চলা করতে পারে না, রাস্তায় দাঁড়াতে পারে না, হাত নাড়াতে পারে না। এখান থেকে যতক্ষণ আমরা উঠতে না পারবো, সাধারণ মানুষের ওই উচ্ছ্বাসকে আমরা বুকে লালন করতে না পারবো, ততক্ষণ নেতা হইতে পারবেন না, ততক্ষণ রাষ্ট্রনায়ক হতে পারবেন না। এবং সেই রাষ্ট্রনায়ক হিসাবে সেই রাষ্ট্রের কল্যাণ আপনি করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে উলফাত ভাই। আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু 16ই ডিসেম্বর সম্পর্কে একটা টুইট করেছেন। সে নিয়ে দেশে, বাংলাদেশে বেশ প্রতিক্রিয়া হয়েছে, উপদেষ্টারা প্রতিক্রিয়া জানিয়েছেন। কোনো রাজনৈতিক দলে সম্ভবত এ পর্যন্ত করেনি। আপনি কীভাবে দেখেন এটাকে? দেখেন, একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হলাম। যদিও যুদ্ধটা আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত ছিল, তাহলে আমরাই, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারতাম। কিন্তু 3 তারিখে ঘোষণা দিয়ে দিল যে ইন্ডিয়া যুদ্ধ করে পাকিস্তানকে অ্যাটাক করবে, পূর্ব পাকিস্তানকে, ওই সমস্ত। তো এটা করাতে যুদ্ধটা আমাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিল। এবং তারা সব জায়গায় পোট্রে করে যে ইট ওয়াজ এ ওয়ার, এটা যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার। এখানে যে আমরা আছি ইনভলভড, সেটা কিন্তু তারা স্বীকার করে না কোনো সময়। আমি ইনডেপ যাব না, খালি আপনি 16 ডিসেম্বরের আজকের এই দিনের 71 যদি আপনি সারেন্ডার ওকেশনটা আপনি যদি ফলো করেন, ওখানে একটা চেয়ার খালি ছিল। ওখানে ওসমানী, এমজি ওসমানী, আমাদের সর্বাধিনায়ক ফ্রিডম ফাইটারদের, এবং আমরা একসাথে যুদ্ধ করলাম 9 মাস, ইন্ডিয়ার ফোর্সেস অ্যান্ড বাংলাদেশি ফোর্সেস। তাকে পাঠিয়ে দেওয়া হলো সিলেটের দিকে, এবং খালি পাঠিয়ে দেওয়া হলো না, ওই প্লেনে গুলিও করা হলো। কোনো মতে যান বাঁচিয়ে ওনারা ফিরেছেন। আজকে যদি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী থাকতেন, উনি ওই প্লেনে ছিলেন, তাহলে উনি এটা আমার চেয়ে অনেক ভালো বলতে পারতেন। ওনার কাছে শুনে বলছি আমরা। তো এই যে সরিয়ে দিয়েছিল। এবং আপনি ফোর্ট উইলিয়ামে গিয়ে দেখবেন, দিল্লিতে গিয়ে দেখবেন, 16 ডিসেম্বরের সারেন্ডারের মধ্যে বাংলাদেশের সারেন্ডার, আমরা যে ইনভলভড ওই যুদ্ধে, তার কোনো চিহ্ন নাই। ওকে, এখন আজকে মোদী সাহেব বলেছেন, হ্যাঁ, হিন্দুত্ববাদ সরকারের মোদী সাহেব বলেছেন যে সারেন্ডার করেছে। উনি অ্যাপ্রিসিয়েট করেছেন ইন্ডিয়ান আর্মির সাহসিকতা, ব্রেভারি অ্যান্ড ভ্যালার। আমাদের কোনো কথা নাই এখানে। না করুক,
আমাদের 16ই ডিসেম্বর আমরা উদযাপন করব, আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, আমার মুক্তিযুদ্ধ আমার গর্ব, স্বাধীনতা আমার অর্জন। ইট ডাজেন্ট ম্যাটার, উই অ্যাজ এ নেশন উই আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড উই আর সভরেন। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে। এবং 71-এ আমরা যুদ্ধের ডাকে সাড়া দিয়েছিলাম, 53 বছর অপেক্ষা করতে হয়েছে, যখন বাকশাল হয়েছে 3 বছর নিয়ে গেছে আমাদের কাছ থেকে। তারপরে এই গত 14 সাল থেকে নিয়ে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত যে বর্বরতা চালিয়েছে শেখ হাসিনা, তো তার বিরুদ্ধে কবে জেগে উঠবে এই আমাদের আওয়ামী লীগের অপোজিশনকে, এবং যে এদেরকে কোনো কথা বলতে দেয় নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতন লোককে, শেরে বাংলার মতন লোককে, সলিমুল্লাহ সাহেবদের সব পাঠ্যপুস্তক থেকে তাদের সব সরিয়ে ফেলেছে। একলা শেখ মুজিবুর রহমান, একলা। আপনি এয়ারপোর্টে নামবেন শেখ মুজিবুর রহমান, আপনি মনে মনে যাবেন শেখ মুজিবুর, যে কোনো অফিসে যাবেন আপনি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ওয়াজ শেখ মুজিবুর রহমান, and we want to admire him and respect him, বাট মানুষের গলা দিয়ে তো আপনি ঢুকাতে পারবেন না সেটা। এই যে অত্যাচার করলো একদিন পর্যন্ত, সেই অত্যাচারের এটা একটা ফল ওনারা পাইছেন এবং পাচ্ছেন। ওনারা 71 যুদ্ধ করেন নাই, 75 ওনারা ফেস করেন নাই, ওনারা 2024 ফেস করছেন না। এখন কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী, হ্যাঁ বৈষম্য বিরোধীরা এটা তারা একটা গণতন্ত্রের মুক্তি এনেছে, নট স্বাধীনতা। স্বাধীনতা মানুষ এক দেশের একবারই আসে, স্বাধীনতা সার্বভৌম, আমরা এই দেশ আছে, আমাদের পতাকা আছে, সব আছে, কিন্তু আমাদের এই গণতান্ত্রিক মুক্তিটা ছিল না। এবার আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে, ট্রেনিং নিয়ে, আর ওরা যুদ্ধ করলো অস্ত্র ছাড়া, ওরা বুকটা পেতে দিল, বলে যে মারো। এই সাহস কোত্থেকে আসলো? এই সাহস যখন এসছে তখন ভবিষ্যতেও যার মরতে শিখেছে, আমরা শিখেছিলাম 71-এ, ওরা শিখলো 2024-এ, আমাদের কোনো ভয় নাই। অনেক ধন্যবাদ কাদের ভাই। যেটা ওই যে নরেন্দ্র মোদীর যে টুইট নিয়ে যেটা আবুল ফাত বললেন, আপনার প্রতিক্রিয়া 2.5 মিনিট আছে আমাদের হাতে। আসলে সত্য কথা বলতে আমি তো কুয়োর ব্যাং, সাগরের খবর রাখি না। ভারত পাকিস্তান হওয়ার পরে 48 সালে একটা ছোটখাটো যুদ্ধ কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারত হয়েছিল, সেখানে ভারত জিতে নাই। এরপরে 62 সালে চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হয়েছিল, সেখানে ভারত জিতে নাই। এরপরে 65 সালে পাকিস্তান ভারত একটা যুদ্ধ হয়েছিল, সেখানে পাকিস্তানও খুব বেশি না, কিন্তু ভারত জিতে নাই। ভারতের যে থলিতে 71-এর আগে কোনো বিজয় ছিল না, সেই বিজয়টা হয়েছে 71-এ বাঙালিদের কারণে। আমরা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম, আমরা রক্ত দিয়ে বাংলাদেশটাকে এত পিচ্ছিল করে দিয়েছিলাম যে পাকিস্তানিদের দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। সেই জন্যে ভারতীয় বাহিনীর জয় হয় নাই, জয় হয়েছে মিত্র বাহিনীর, ভারতীয় এবং মুক্তি বাহিনীর যৌথ বাহিনীর হয়েছে। এখানে একক টেনে নিলে হবে না। এবং সেইখানে যে জিনিসটা আমরা তো কাউকেই আমরা বরদাস্ত করতে চাই না। আল্লাহ সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, আজকে 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান জেনারেল নিয়াজির গুহায় 4 জন মানুষ গিয়েছিলেন। তার 3 জন ভারতীয়, একজন নাগরা, একজন সামসিং, একজন ব্রিগেডিয়ার ক্লের, আর একমাত্র বাঙালি, তার নাম হচ্ছে কাদের সিদ্দিকী। এখনো বেঁচে আছি, 50 বছর পূর্তি হয়েছে। আমার বোনের আমলেই পাশেই আমি বসেছিলাম, একবার কিন্তু আলাদা করে একটা জায়গায়, একমাত্র বাঙালি। আমরা কোনো কিছু স্বীকার করি না। পার হয়ে গেলেই আজকে যেভাবে চলছে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে, সত্য। কারণ এই রকম অন্যায় করলে তার পরিণতি হবেই। বঙ্গবন্ধু বলেছেন, আমি সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চাই। গত 3 বার যে নির্বাচনের কথা বলা হয়েছে, প্রহসন হয়েছে, কোনো নির্বাচন হয় নাই। এইখানে আমি একটা কথা বলবো, আমি খুবই ক্ষুব্ধ, দুঃখিত যে বঙ্গবন্ধুর বাড়ি পোড়া হয়েছে, জাদুঘর পোড়া হয়েছে। চেঙ্গিস খান, হালকা খানরা যেমন মিশরকে পুড়েছিল, সেই সময় সেই সভ্যতাকে ধ্বংস করতে বঙ্গবন্ধুর বাড়ি পুড়েছেন। বঙ্গবন্ধুর বাড়ি ওটা বঙ্গবন্ধুর একার না, সমগ্র বাঙালি জাতির।
এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরও সরি বলা উচিত ছিল। আমি জানি তারা তো এটা পড়ে নাই, পড়তে চায় নাই, এবং এখানে তাদের সমর্থন নাই। এখানে যারা উপদেষ্টা হয়েছে তাদেরও এটা নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এবার আমি ইশতিয়াক আজিজ উলফাতের কাছে যাচ্ছি। বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত? একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কিভাবে এর মূল্যায়ন করবেন? বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই নিবিড়, খুবই সুন্দর হওয়া উচিত। আমরা ছোট ভাই বড় ভাইয়ের মতন হওয়া উচিত। আমরা চেয়েছিলাম ৭১-এর পরে এরকম একটা হবে, কারণ আমরা যুদ্ধ শুরু করেছিলাম, ট্রেনিংটা নিয়েছিলাম ইন্ডিয়ান সয়েলে। পারতাম আমরা এদিকে থাকতে, কিন্তু আমরা ইন্ডিয়ান সয়েল ট্রেনিং নিয়েছিলাম। আমরা যদিও ইন্ডিয়া আমাদেরকে প্রথম ২ মাস ৩ মাস আমাদের অস্ত্র দেয় নাই, আমাদের নিজেদের অস্ত্র নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। পরে রাশিয়া বলেছিল যে দাও, আমি তোমাদেরকে রিপ্লেস করে দেবো, তখন তারা অস্ত্র দিয়েছিল। কিন্তু এই দেখবেন আপনি, আই ডোন্ট ওয়ান্ট টু কাট ডাউন ইন্ডিয়া, বাট দ্য ট্রুথ ইজ দ্য ট্রুথ। ইন্ডিয়ার কিন্তু কোনো পড়শির সাথে ইন্ডিয়ার কোনো ভালো সম্পর্ক নাই। আপনি পাকিস্তান দেখেন, আপনি চায়না দেখেন, আপনি নেপাল দেখেন, আপনি তিব্বত দেখেন, আপনি আর কাশ্মীরকে ৭৫ বছর ঝুলিয়ে রেখে, হ্যাঁ, সেই এটা ক্রসটা এবার সরিয়ে নিয়ে কাশ্মীরকে দখল করে ফেললো। তো বাংলাদেশ ওয়াজ দেয়ার ওনলি ফ্রেন্ড। এখন বাংলাদেশ অলসো ডুইং এভরিথিং সো দ্যাট টু মেক শিওর দ্যাট বাংলাদেশ ডাজ নট রিমেইন ইউর ফ্রেন্ড। তা আমাদেরকে তাহলে যুদ্ধ শেখা দেশ আমরা, যুদ্ধ করা দেশ আমরা, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীন হয়েছে। এখন মোদি সাহেবরা যদি এই সমস্ত কথা কন্টিনিউ করেন, হ্যাঁ, তখন ওই মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সেদিনকার একটা প্রেস ক্লাবে একটা ইয়েতে বলেছেন যে যুদ্ধ যদি ভারত শুরু করে তো এই যুদ্ধ কিন্তু ভারতেই শেষ হবে। ওকে, তো এটার মধ্যে অন্তর্নিহিত অনেক মানে আছে। আমাদের অত ছোট মনে করলে এটা কিন্তু ঠিক না। আমরা তাদের বন্ধুত্ব চাই, কিন্তু তার মানে এই না যে তারা আমাদের ভিতর দিক দিয়ে ওই জিনিসপত্র আনা নেওয়া করবে। হ্যাঁ, দেওয়ার কথা 2 টাকা 80 পয়সা করে পার কেজি অর সামথিং। এখন তাদেরকে ওই শেখ হাসিনা অনেক রকম খারাপ জিনিসের সাথে ওটা উনি দিয়েছেন 40 না 50 পয়সা। তো আমরা ওটা একটা নেগোসিয়েশনের মধ্যে হবে। তো ওগুলো কি হলো অন্য জিনিস। মোট কথা হলো আমাদেরকে যদি দাবিয়ে রাখতে চায়, এটা তাদের পক্ষে সম্ভব না, তার সম্ভব না। এখন আমি একটা কথা এখানে বলে রাখবো যে 1968-এ বে অফ পিগসের ইনভেশনের সময় কিউবার উপরে আমেরিকার সব স্যাংশন ফেল করার পর ওরা জাহাজ পাঠাচ্ছিল। তখন ফিদেল কাস্ত্রোকে জিজ্ঞাসা করেছিল যে আমেরিকা তো আসছে, বলে আসছে, বলে তুমি যুদ্ধ করবা? বলে করবো। বলে তুমি কতদিন যুদ্ধ করবা? বলে 50 years and 1 hour। 1 ঘন্টা লাগবে আমেরিকার আমাদেরকে নিয়ে যেতে, বাট দ্য ওয়ার উইল কন্টিনিউ ফর 50 years। আমি ছোট দেশ হিসাবে আমি তাদের বন্ধু হিসাবে তাদেরকে বলতে চাই ওই একই কথা, যে 50 বছর এখানে যুদ্ধ চলবে, 1 মাস লাগবে তারা আমাদেরকে নিয়ে নিতে, হয়তোবা, কিন্তু তারপরে যুদ্ধ চলবে 50 বছর। আর এতে ভারত খণ্ডিত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আমরা চাই না তো সেইটা। আমরা তাদের সাথে একটা সুসম্পর্ক চাই, একটা ভালো সম্পর্ক চাই, কিন্তু তার মানে এই না ফর দেম টু লুক ডাউন অ্যাট আস। উই মাস্ট অ্যাজ এ কান্ট্রি হ্যাভ ইকুয়াল রেসপেক্ট ফর ইচ আদার। ছোটো ভাই বড় ভাই, আমাদের সাথে প্রবলেম হবে, আমরা তাদের প্রবলেম সলভ করবো, তাদের প্রবলেম হবে, তারা আমাদের প্রবলেম সলভ করবে। সো ইট শুড বি লাইক দ্যাট, অফ মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার। অনেক ধন্যবাদ কাদের ভাই। আপনার সঙ্গে তো ভারতীয় রাজনীতিবিদদের সুসম্পর্ক ছিল এক সময়, এখনও আছে আশা করি। তো আপনি কীভাবে দেখছেন, যে আপনি কি মনে করেন যে এই যেটা উলফাত বললেন, এই ছোটো ভাই বড় ভাই মিউচুয়াল রেসপেক্টটা যেটা আর কি, তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আসলে আপনি আমাকে তো জানেনই, জি, আমি উলফাতের সাথে একমত না। আচ্ছা, আমি উলফাতকে খুব স্নেহ করি, ওর কথাবার্তাকে আমি সম্মানের চোখে দেখি। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার। আন্তর্জাতিক বিশ্বে যে কোনো জায়গায়, যে কোনো সামিটে ভারতও একটা চেয়ার পাবে, আমরাও একটা চেয়ার পাব, প্রতিনিধি হিসেবে একজন। জি, আমি ভারতের ছোট ভাই হব না। পিণ্ডির কাছ থেকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে ভারতের ছোট ভাই আমি হব না। আমি ভারতের বন্ধু হব, সমমর্যাদার বন্ধু হব। তাদের লোক সংখ্যা বেশি হবে, তাদের শক্তি বেশি হবে, তাদের যুদ্ধাস্ত্র বেশি হবে, হতে পারে। আমি উলফাতের মতোই বলবো, বাংলাদেশকে ভারতের জয় করা ঘণ্টাখানিক ব্যাপার, কিন্তু হজম করা
100 বছরও সম্ভব না। যদি সেটা সম্ভব হতো তাহলে পণ্ডিত জওহরলাল নেহরুরা, বল্লভভাই প্যাটেলরা, তাদের বুদ্ধি কম ছিল না। তখনই অন্যরকমভাবে এটাকে করা হতো। এক পশ্চিমবঙ্গে 42টা সিট, তাদের দাপটেই দিল্লি কাঁপে। আর বাংলাদেশকে দখল করলে পশ্চিমবঙ্গ বলেন, বাংলা বলেন, এই যে শুধু এই প্রভিন্সটা, এটার সিটি হবে 100। তারপরে বিহারে আছে 40টা, তারপর উড়িষ্যা আছে, যেটা বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের ছিল, সেটার আছে 21টা, ঝাড়খণ্ডের আছে 12টা, আসামের আছে 14টা, উত্তরপ্রদেশের আরো কিছু। দিল্লির শাসন ক্ষমতা থাকবে না। ইন্ডিয়া, আমি বিশ্বাস করি আমেরিকা দখল করতে পারে এবং দখল করে পরিচালনা করতে পারবে। ইন্ডিয়া রাশিয়াকে দখল করতে পারে এবং সেটা দখলে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশকে দখলে রাখতে পারবে না। তার রাজনৈতিক কাঠামো ভেঙে যাবে। সেই জন্যে বলছি, অনেক কথা বলা যায়। আমাদের নরেন্দ্র মোদী সত্যি একজন দক্ষ, যোগ্য একজন নেতা। তিনি তার দৃষ্টিকোণ থেকে নেতা, কিন্তু ভারত হিন্দুত্ববাদে বিশ্বাস করে না। তা যদি করত তাহলে উত্তরপ্রদেশে যেখানে রাম জন্মভূমি বানাইছে সেখানে জিতত। এবারে নির্বাচনে সেখানে জিতে নাই। আমি এইখানে একটা কথা বলবো, যে আপনার এখানে এসেছি বলে, আমাদের দেশে ভুলভাবে দেশটা এখন পরিচালিত হচ্ছে। এখন শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে মিলানো হচ্ছে, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে মিলানো হচ্ছে, মুক্তিযুদ্ধকে শেখ হাসিনাকে একসঙ্গে করা হচ্ছে। এর কোনোটার সঙ্গেই আমার বোন শেখ হাসিনা একসঙ্গে হয় না। শেখ হাসিনার ত্রুটি এটা বঙ্গবন্ধুর উপরে যদি আনা হয়, ভবিষ্যতে যারা আনবেন তারা পরাজিত হবেন। বঙ্গবন্ধুর শিকড় এই বাংলার এত গভীরে পোতা, সেখান থেকে ছুঁড়ে ফেলা খুব সম্ভব না। তাই যার যে ভূমিকাটা আছে সেটাকে স্বীকার করে অগ্রসর হলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি সম্ভাবনাময় দেশ। আর যদি আমরা ল্যাং মারার চেষ্টা করি, একজন যা করে আসা হয়েছে এতকাল, এবং যার মধ্যে ওস্তাদ হচ্ছে শেখ হাসিনা, সবচেয়ে বেশি করেছে। তিনি কাউকে তার প্রাপ্য সম্মান দিতে চান নাই। তার চাটুকারদের তিনি সবকিছু দিয়েছেন, এবং তার শাসনের আমলে যে দুর্নীতির আমরা দেখছি, রাষ্ট্র দুর্নীতি করার জন্য না। আমি ভারতে ছিলাম, যথেষ্ট সম্মানে ছিলাম। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীর বাড়িতে যেতে আমার কোনো পারমিশন লাগে নাই। মুরারজি দেশাই ছিলেন সবথেকে কট্টর নেতা একজন, তার বাড়িও কিন্তু গুজরাটে, এবং একজন এমন নীতিবান মানুষ কল্পনা করা যায় না। তো সেইখানে আমি পরিষ্কার বলবো যে যার যে ভূমিকা সেটাকে স্বীকার করলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আর ল্যাং মারামারি চললে পরে বাংলাদেশ নিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হবে। আমাদের মূলত আমরা বাংলাদেশ করেছিলাম, পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার মানে নাই। মূলত আমরা বাংলাদেশ করেছিলাম, বাংলাদেশের সম্পদের 80% পশ্চিম পাকিস্তানিরা দখল করে রাখত, বঞ্চনার বিরুদ্ধে 22 পরিবারের বিরুদ্ধে। এখন আমরা 22,000 পরিবার বানাইছি। এই জন্যে বাংলাদেশ হয়নি। গরিব মানুষের জন্য যদি বাংলাদেশ হয়, গরিবের কথা যদি চিন্তা করা হয়, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার চালের দাম, নুনের দাম, তেলের দাম, সবজির দাম এইরকম আকাশ ছোঁয়া যদি না থাকতো তাহলে অনেক ভালো থাকতো। আজকে এই সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ বাড়ছে দিনে দিনে, সে তো বাজারের মূল্য, দ্রব্যমূল্য কন্ট্রোল করতে না পারার কারণে। সেই জন্যে মানুষের কষ্টটা দেখতে হবে। মানুষ যদি সম্মানিত হয় তাহলে এরাও সম্মানিত হবে। কিন্তু কোনো মতেই শেখ হাসিনার দ্বারা মানুষ যে লাঞ্ছিত হয়েছে, আজকেও মানুষ সেই লাঞ্ছনার হাত থেকে মুক্তি পায় নাই। অনেক ধন্যবাদ আপনাকে উলফত। আপনি তো যুদ্ধ করেছেন, যেটা আগে বলেছেন যে যুদ্ধ করেছিলাম এই লক্ষ্য নিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনি কেমন বাংলাদেশ চান? আমি একটা সুন্দর বাংলাদেশ চাই। আমরা একটা গণতান্ত্রিক
একটা শোষণ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ, যেই জন্য আমরা যুদ্ধ করেছিলাম, যেই জন্য আমাদের ভাইয়েরা আমার যে জান দিল, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের তখনকার সবাই ক্ষতিগ্রস্ত হলো ৭১-এ। একটা সুন্দর দেশ চেয়েছিলাম। তো এখন যেটা হয়েছে যে এই ৫৩ বছরে আমাদের ৫৪ বছর হতে চলেছে আজকে। তো এই ৫৪ বছরে আমাদের অনেক আপস অ্যান্ড ডাউনস, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে আমরা। কিন্তু এই শেখ হাসিনা যে বর্বরতা, যে অত্যাচার চালিয়ে গেল এতদিন, আপনি দেখেন একটা দেশের মধ্যে একটা বিডিআর কিলিংয়ের মতন কিলিং হয়, সেটা কোনো বিচার হয় না, ভুল বিচার। আমিও জেলে গিয়েছিলাম, জেলের মধ্যে ওই বিডিআর সৈন্যরা পায়ে বেড়ি বেঁধে, পিছনে হাত বেঁধে ১০০ জনকে টেনে টেনে নিয়ে আসছে। অথচ আমি এদের সাথে কথা বলেছি, ওরা জানেও না ওরা কি জন্য এখানে এসছে। ওকে, দে ওয়ার জাস্ট ইউজড। বিডিআর কিলিং বলেন আপনি, হেফাজত কিলিং বলেন আপনি, জামাত কিলিং বলেন আপনি, এবং এই জুলাই আগস্টের কিলিং। আপনি কি মতি ভাই ওই দিনগুলোর কথা চিন্তা করেন? আপনি হেলিকপ্টার থেকে গুলি মারছে মানুষের বাগে, আর জানলা দিয়ে ঢুকে করে ৬ মাসের শিশু মারা যাচ্ছে। আমরা কি এরকম একটা দেশ চেয়েছিলাম? এরকম দেশে যুদ্ধ করেছিলাম? অবশ্যই না। কিন্তু এটার প্রতিরোধ এসে গেছে। আমাদের নতুন প্রজন্ম যারা ৩বার ভোট দিতে পারে নাই, হ্যাঁ, তারা এবার ভোট দেবে। আমি আশা করব একটা কঠিন সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি এই ভাতটা নিয়েছেন। আমি চাচ্ছিলাম যে উনি নিয়েছেন। ওনাকে আরও সময় দেওয়া উচিত, এবং সবাই বলছে ওনাকে সময় দেওয়া উচিত, এবং উনি কিছু সংস্কারগুলি করে একটা সুষ্ঠু সুন্দর একটা কারেক্ট একটা পরিচ্ছন্ন নির্বাচন হবে, একটা দেশের একটা নতুন সরকার আসবে, মানুষের কাঙ্ক্ষিত সরকার, মানুষের ভোটের দ্বারা আনা সরকার। সেই সরকার সব এই সমস্ত প্রবলেমগুলো একটা একটা করে সলভ করবে ইনশাআল্লাহ। আমি সেই দিনের অপেক্ষায় আছি। অনেক ধন্যবাদ। কাদের ভাই, আপনি কেমন বাংলাদেশ চান এই নতুন প্রেক্ষাপটে? আসলে আমি সেই বাংলাদেশ চাই যে চিন্তা চেতনা বুকে লালন করে মুক্তিযুদ্ধ করেছিলাম। মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাই ছিল যে পাকিস্তান যে ব্যবহার বাঙালির উপরে করে, বাংলাদেশে বাঙালিরা সেই ব্যবহার পাবে না। তাদের মর্যাদা থাকবে, সেখানে ন্যায় বিচার থাকবে, বিচারে তারা মুখ দেখাদেখি হবে না। আমি এখনো তাই চাই যে রাস্তার রিক্সাওয়ালার সম্মান আমার সমান হোক, বা আমার চেয়ে বেশি হোক। একজন দিনমজুরের সম্মান আমার চেয়ে বেশি হোক। সে যেন আদালতে গিয়ে, কোর্ট কাছারিতে গিয়ে বিচার পায়, তার সম্পদের নিরাপত্তা পায়, তার সন্তান সন্ততির লেখাপড়া, তার মাথা গোঁজার ঠাইটা যাতে হয়, তাকে কেউ যেন অবহেলা করে না। আমি কামলা দিয়ে খাই বলে, আমি দিনমজুরি করি বলে জজ সাহেব বড়, ব্যারিস্টার সাহেব বড়, আমি অবহেলিত হব, এই বিচার বোধটা যেন মানুষের মধ্যে না থাকে। যে যে কাজই করুক সে যেন সম্মান পায়, যথাযথ সম্মান পায়। আমি চাই সম্মানের বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ, সততার বাংলাদেশ, ঘুষখোর মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি চাই, তা আমি একটা শব্দ বলব, আমি আর আয়নাঘর দেখতে চাই না। আমি আপনার সঙ্গে শতভাগ একমত। আমরা আয়নাঘর চিন্তাই করি না, এবং একটা দেশে কোনো মতে কোনো আয়নাঘর হতে পারে না। বিচারের বাইরে সরকারের হাতে কোনো ক্ষমতা থাকার কথা না, এবং যদি কোনো সরকার বা সরকারি পদে থেকে কেউ এটা করে তাহলে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তিনি ক্ষমতায় থাকলে হয়তো হবে না, কিন্তু ক্ষমতা থেকে ছাড়লে তার হবে। যেন ভবিষ্যতে এই গ্যারান্টিটা থাকে যে এই রকম মানবতা বিরোধী কোনো কাজ যে করবে সে কোনো মতেই পার পাবে না। কাদের ভাই, অনেক ধন্যবাদ। আপনার হাতে 30 সেকেন্ড সময় আছে, আপনি কি কিছু যোগ করতে চান? আমি বলতে চাই যে যেই অত্যাচারগুলো হয়েছে, অনেক খারাপ কাজ হয়েছে। এখন আমাদের দেশে যারা আছি, আমরা যারা রাজনীতি করেন, ওনারা একসাথে হওয়া দরকার দেশের ঐক্যের জন্য, এবং একটা সরকার আসবে, যেই সরকারের বলিষ্ঠ সরকার, তাদের ব্যাকবোন থাকবে, তারা সব প্রতিবন্ধ, অল থিংস দ্যাট কাম
টুয়ার্ডস বাংলাদেশ, দে উইল বি এবল টু ফেস ইট। আমাদের একটা সেই রকম একটা নেতা, একটা দল, একটা সরকার আমার চাই সামনের দিনে ইনশাল্লাহ। সেই সরকার ইনশাল্লাহ আসবে। অনেক ধন্যবাদ আপনাকে কাদের ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।